গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে কথা বলবো রিকি পুচকে নিয়ে। দেখেন আজকে কিন্তু লেভান্তের সাথে খেলা আছে রাত 2টায়, তো হতে পারে সে আজকে স্টার্ট করবে। দেখেন আজকে সে স্টার্ট না করে একটু আনফেয়ার হবে আমার মতে, তো দেখা যাক, এটা নিয়ে একটু কথা বলতে চাই। আর একটা হচ্ছে যে দেখেন বর্তমানে কিন্তু 4-3-3 নিয়ে অনেক কথা উঠতেছে যে বার্সা 4-3-3-তে চলে যাওয়া উচিত, বা রিসেন্ট পারফরমেন্স যত ভালো না। তো আমি বলতে চাই 4-3-তে খেলার জন্য কি আমাদের যথেষ্ট উইঙ্গার আছে কিনা, কারণ দেখেন 4-3-3 জন্য কিন্তু উইঙ্গার মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমাদের কাছে সেই উইঙ্গারগুলো আছে কিনা, তো এটা নিয়ে কথা বলতে চাই। আর আপনি যখন সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ ফুটবল নিয়ে স্পেশালি ভার্সা নিয়ে আপনি মোটামুটি সব ধরনের আপডেট পেয়ে যাবেন। তো স্টে টিউন গাইজ। তো প্রথমেই বলি রিকি পুচকে নিয়ে, যেটা দেখেন রিকি পুচ এখন পর্যন্ত কোনো ম্যাচ স্টার্ট করতে পারেনি আমাদের হয়ে, সবসময় কিন্তু সাবস্টিটিউট হয়েছে, এবং খুব একটা বেশি না, হয়তো বা 3-4টা ম্যাচে সাবস্টিটিউট হিসেবে কিন্তু সুযোগ পেয়েছে। বিষয় হচ্ছে দেখেন তার পারফরমেন্স লাস্ট সিজনে যদি আমরা দেখি, আপনারা সবাই দেখছি তার পারফরমেন্স এতটা ভালো ছিল যে আমরা কিন্তু ভাবছিলাম সেই সিজনে রেগুলার স্টার্ট করবে, বাট কোচ চেঞ্জ হয়ে গেছে, সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। দেখেন সে কিন্তু গেম টাইমই পাচ্ছিল না, বাট লাস্ট ম্যাচ আমাদের ইউভেন্টাসের সাথে যেটা ছিল, এটা কিন্তু তা দেখেন পারফরমেন্স আমার মধ্যে মেসির মধ্যে তার সবচেয়ে ভালো পারফরমেন্স ছিল। এবং কোমানো নাকি শোনা যাচ্ছে যে ইয়াংস্টারদের আবারও একটু সুযোগ দিতে চায়, এবং যতটুকু আমরা স্প্যানিশ মিডিয়া থেকে দেখেছি আজকে এখন পর্যন্ত, যে তারা নাকি কোমান নাকি রিকি পুচের উপর ভরসা রাখতে চায়, এমন কিছু শোনা যাচ্ছিল। আসলে দেখেন এইখানে আমার মধ্যে রিকি পুচ আর কোমানের যে সমস্যাটা ছিল, একটু পার্সোনাল আমার মধ্যে সমস্যাটা ছিল, কারণ দেখেন সিজনের শুরুতেই কিন্তু কোমান রিকি পুচকে বলছিল লোনে যাওয়ার জন্য, এবং সে না করে দিয়েছিল। তো আমার মধ্যে এখানে একটু হয়তো একটু ইগোর সমস্যা হতে পারে বা এমন কিছু, বাট বর্তমানে টিমের যে অবস্থা, এগুলো কিন্তু ওভারলুক করার সময় এসে গেছে, এবং আমার মতে আজকে হয়তো রিকি পুচ স্টার্ট করতে পারে। অ্যান্ড আজকে যদি সে স্টার্ট না করে আমার মতে একটা বিশাল আনফেয়ার হবে, এবং টু বি অনেস্ট আমার মতো অনেক বার্সা ফ্যানের কাছেই কোমান রেসপেক্ট হারাই ফেলবে, কারণ দেখেন হি ডিজার্ভ সাম গেম টাইম, ওর হি ডিজার্ভ টু স্টার্ট দ্য ম্যাচ, কারণ মিডফিল্ডে তার থেকে ভালো কোনো অপশন নেই আমাদের কাছে বর্তমানে। বাট আমরা কিন্তু আবারও সেই নর্মাল বা টিপিক্যাল যে চয়েসগুলো এটার কাছেই বারবার যাচ্ছি, এবং যার জন্য কিন্তু দেখেন মিডফিল্ডে ওই যে আমরা ক্রিয়েটিভ যে মিডফিল্ডার বা যেটাই বলি যে একটা প্লেয়ার যে সব কিছু অ্যাডাপ্ট করবে, বল পিক আপ করবে বা সেই পাসগুলো দিবে, এইরকম কিন্তু মিডফিল্ডার পাচ্ছি না। তো আমার মতে ডেফিনেটলি আজকে রিকি পুচকে স্টার্ট করা উচিত, অ্যান্ড কোমান যদি না করে তাহলে এটা বিশাল একটা মিস্টেক হওয়ার মতে। আর দেখেন বর্তমানে লা লিগায় যে অবস্থা, আমরা কিন্তু লাস্ট ডেতে অ্যাটলেটিকো মাদ্রিদ হারছে রিয়াল মাদ্রিদের সাথে, বাট তারপরে কিন্তু দেখেন আমাদের পয়েন্ট মাত্র 14 এবং তাদের পয়েন্ট 26, তো বিশাল একটা কিন্তু ডিফারেন্স, 12 পয়েন্টের ডিফারেন্স। আর আমরা যদি লা লিগা স্টিল দিতে চাই, আমরা কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করতে হবে, যত সম্ভব উইন করা দরকার হবে, তা নাহলে কিন্তু লা লিগা যেতে সম্ভব না। এরপর যদি আমি আসি 4-3-3 যে সিস্টেমটার কথা বলতেছিলাম, দেখেন 4-3-3 যে সিস্টেমটা, এখানে যদি আমরা নিয়ে আসি, আমাদের কিন্তু মিডফিল্ডার আছে। আমরা যদি 4-3-3-তে যাই, দেখেন মিডফিল্ডে যদি মিডফিল্ডে আমরা মনে করেন রিয়াকে রাখলাম, ফ্র্যাঙ্কি ডিয়ংকে রাখলাম হোল্ডিং মিডফিল্ডে, তারপরে মনে করেন আমরা দুইজন ক্রিয়েটিভ মিডফিল্ডার রাখলাম, সামন লাইক রিকি পুচ, আর আমার মতে পেড্রি আমার মতে ভালো করবে। তো আমার মতে আমি যদি 3টে ইয়াংস্টারকে একসাথে কাজে লাগে, আমার মতে ইন ফিউচার বা মনে করেন আগামী 5-7 বছর তারা ভালো সার্ভিস দিতে পারবে। এবং দেখেন একটা টাইম যদি তারা একসাথে খেলে থাকে, দেখেন আমরা দেখেন জাভি ও ইনিয়েস্তা, তারা কিন্তু লং টাইম একসাথে খেলছে, যার কারণে তাদের এই টেলিপ্যাথিক যে কানেকশনগুলো ছিল এগুলো তাদের মধ্যে ছিল। বাট এখন থেকে যদি তারা এই সিস্টেমটা স্টার্ট করে, দেখেন পেড্রি মাত্র 17 বছর বয়স, রিকি পুচ 21, ফ্র্যাঙ্কি 23, তো এরকম তারা যদি এখন খেলা শুরু করে মনে হয় একসাথে, তাহলে দেখেন তাদের কিন্তু আগামী 7 বছর বা 10 বছর তারা কিন্তু আমাদের ভালো একটা সার্ভিস দিতে পারবে। তো আমি যেটা বলতে চাই যে এই 3জন আমার মতে, যদি আমরা 4-3-3-তে যাই, তাহলে এই 3জন আমার মতে স্টার্ট করবে আমার হয়ে, অ্যান্ড আমার মতে এই 3জনই হবে আমাদের জন্য ক্রিয়েটিভ বা বলেন বা মিডফিল্ড ট্রাইও আমার জন্য হবে। আর এরপর যদি আমি উইঙ্গার নিয়ে কথা বলি, দেখেন এখানে আমার মতে বার্সা যে সাইনিংগুলো ছিল লাস্ট 2-3 বছরে, এখানে দেখেন তারা কিন্তু উইঙ্গারদের নিয়ে আসার চেষ্টা করছে বা প্লেয়ার নিয়ে আসে যারা উইঙ্গে খেলবে, বাট তারা কিন্তু ওই জিনিসটা অ্যাডাপ্ট করতে পারেনি। দেখেন ফার্স্ট অফ অল আমরা যদি উইঙ্গার বা আমরা জেনুইন অপশন দেখি, দেখেন লেফট উইংয়ে আমাদের কাছে আছে মোস্ট ফার্স্ট চয়েস বলা যায় যখন আনসু ফাটি, যারা কিন্তু লাস্ট সিজনেই ব্রেকআউট করছে লামাসিয়া থেকে। তো এটা কিন্তু কোনো সাইনিং না, বাট এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না এমন কোনো প্লেয়ার আসবে যে এতটা ভালো পারফর্ম করবে আমাদের হয়ে। তো সে কিন্তু বর্তমানে ইনজুর্ড, সে আমাদের কাছে নাই, বা মনে করেন সে ফিট, আমরা রাখলাম আনসু ফাটিকে লেফট উইংয়ে। তারপরে মনে করেন যে সেন্টার ফরওয়ার্ড একজন থাকবে, মনে করেন
কে খেলবে? স্যার মার্টিন ব্রাথওয়েট, যে জেনুইন নাম্বার 9, সেই মনে করেন আপাতত আমাদের কাছে আছে, সে থাকলো। এবং রাইট উইংয়ে মেসি। আর বিষয় হচ্ছে যে যখনই মেসিকে আমরা রাইট উইংয়ে রাখবো তখন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে সে রাইট উইং থেকে কাট করে ভেতরে চলে আসবে, বা ওই যে নাম্বার 10 যে রোলটা আছে এইটা প্লে করবে। কারণ কথা হচ্ছে সে যখনই নাম্বার 10-এর যে রোলটা আছে এটা প্লে করতে আসবে তখনই দেন পুরো রাইট উইংটা ফাঁকা হয়ে যায়। দেয়ার ইজ নো উইঙ্গার ইন দ্যাট রাইট উইং সাইড, যার কারণে কিন্তু তারা পুরো ওই সাইডটা ছেড়ে দিয়ে আসবে, পুরো দেখা যাচ্ছে লেফট সাইড, অনলি লেফট সাইড, আর দেখা যাচ্ছে সেন্ট্রাল যে এরিয়াগুলো আছে তারা এই জায়গাটাগুলো এঙ্গেজ করার চেষ্টা করবে অ্যাপোনেন্ট। তো যার কারণে কিন্তু আমাদের জন্য ওই ব্রেকআউটগুলো অনেক টাফ হবে। বাট যখনই একটা জেনুইন উইঙ্গার থাকবে, মনে করেন মেসি যদি রাইটে থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু রাইট থেকে সরে আসতে পারতেছে না। মনে করেন পিচ যদি 20 মিটার লম্বা হয়, তাহলে মনে করেন 20 মিটারে 4 থেকে 5 জন ডিফেন্ডারকে থাকতে হচ্ছে, বা মনে করেন সেখানে 4 মিটার বা 5 মিটার করে একজন গ্যাপ থাকছে একটা প্লেয়ারের মাঝে। বাট যখনই একটা উইঙ্গার ছড়ে আসতেছে মনে করেন পিছিয়ে, তাহলে আমরা মনে করেন 5 মিটার ছাড়িয়ে দিচ্ছে ডান পাশে, তার মানে 15 মিটার মনে করেন। তো এই 15 মিটারে দেখেন 5 জন থাকতেছে, তখন 3 মিটার করে হচ্ছে, তো স্পেসগুলো কমতেছে। তো আমার মতে যখনই 4-3-তে যাবে তখন মেসি মাস্ট স্টে ইন দ্য রাইট উইং। কারণ দেখেন যখনই সে রাইট থেকে সরে আসবে পুরো ভারটা যাবে কিন্তু সার্জিনিও ডেস্টের উপর। হ্যাঁ, সার্জিনিও ডেস্ট কিন্তু প্রোভাইড করতে পারে, বাট যখন একটা ন্যাচারাল উইঙ্গার থাকবে, মনে করেন ফ্রান্সিসকো ট্রিঙ্কাও থাকলে কিন্তু ওই জিনিসটা অনেক বেশি ডেঞ্জারাস হবে, বা অবশ্যই মেসি যদি ওই সাইডটা থাকে তাহলে অনেক বেশি ডেঞ্জারাস হবে। তো আমার মতে যদি আমরা 4-3-তে যাই তাহলে দেখেন অবশ্যই আমাদের মিডফিল্ড যেটা আছে এটা অবশ্যই ক্রিয়েটিভ মিডফিল্ডার নিয়ে আসবে, যারা ওই নাম্বার 10-এর রোলটা প্লে করবে, যেমন সামন লাইক রিকি পুশ বা পেড্রি, তারা এই রোলটা প্লে করতে পারবে। এরপরে মনে করেন যে মেসি রাইটে থাকলেও আমরা যদি গ্রিজম্যানকে সেন্টার ফরওয়ার্ডে ব্যবহারও করি, সে কিন্তু আসলে জেনুইন নাম্বার 9 না, বা খেলে এরকম কিছু একটা। আর লেফট উইং আনসু ফাতি বা ডেম্বেলে যেই থাকলো। বাট বিষয় হচ্ছে তাহলে আমাদের বিগ নেমগুলো আর কী হবে? সামন লাইক ফিলিপে কুতিনো, দেখেন নাম্বার 10-এর যে স্পটটা, ফিলিপে কুতিনো কিন্তু এমন একটা প্লেয়ার না যে ওই মিডফিল্ড ট্রায়োর অংশ, সে হচ্ছে ফ্রন্ট 4, মানে সামনের 4 জনের একটা পার্ট, মানে সে জাস্ট বিহাইন্ড দ্য স্ট্রাইকার থাকবে। দ্যাট মিনস ওই পজিশনটা কিন্তু আর থাকতেছে না, যার কারণে কিন্তু প্লেয়ার লাইক ফিলিপে কুতিনো আমাদের কাছে ওইরকম আর ইউজলেস হয়ে আছে বলা যায়, কোয়াইট ইউজলেস। কারণ দেখেন ফিলিপে কুতিনো লেফটে কাজ করেন, আমরা অনেক দেখেছি ফিলিপে কুতিনো লেফটে সাইডে অ্যাটাক করে, বাট সেটা কিন্তু নট লাইক এ উইঙ্গার বা ওই লেভেলের কিন্তু হয় না। আর আপনি যখন একটা উইঙ্গার আসবে মনে করেন আনসু ফাতি বা ওসমান ডেম্বেলে, তারা কিন্তু ওই রানগুলো দেবে এবং তারা দেখবেন একদম অনেক সাইড বাই যাবে এবং অনেকগুলো তারা চেষ্টা করবে ক্রসগুলো নিয়ে আসার। দেখা যাচ্ছে যে 6 ইয়ার্ড বক্সের ওই দিক থেকে দেখা যাচ্ছে একটা ক্রস দেওয়ার চেষ্টা করে, বাট যখনই সামন লাইক ফিলিপে কুতিনো লেফটে অপারেট করবে তখন তারা দেখবেন ফিলিপে কুতিনো কিন্তু সবসময় একটা চেষ্টা করবে সে বক্সের ভেতরে যাওয়ার, বা ওই বক্সের কোণা থেকে একটা শট নেওয়ার চেষ্টা করবে, বা এই রেটায় সে যাবে, সে কিন্তু খুব একটা বেশি ওয়াইড যাবে না, যার কারণে কিন্তু স্পেসটা আরও কমে যায়। তো আমার মতে আমরা যদি 4-3-তে যাই অবশ্যই আমাদের যে উইঙ্গারগুলো আছে তারা অবশ্যই উইঙ্গে থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কারণ অ্যান্টোয়ান গ্রিজম্যান, যদি আমরা 4-3-তে যাই অ্যান্টোয়ান গ্রিজম্যানের কী হবে? আমরা তাকে সেন্টার ফরওয়ার্ড হয়তো খেলাবো, বাট সেও কিন্তু আসলে জেনুইন নাম্বার 9 না, সে আসলে ওই যেটা বললাম নাম্বার 10 বা সেকেন্ড স্ট্রাইকার এই রোলটা সে প্লে করতে ভালোবাসে। তো আমাদের এই বিগ যে নেমগুলো আছে তারাই কিন্তু সমস্যা। আসলে লাস্ট 2-3 বছরে যে সাইনিংগুলো ছিল এগুলোর জন্য আসলে মেইন সমস্যাগুলো হচ্ছে, দেখেন আমরা যদি জেনুইন কোনো উইঙ্গার নিয়ে আসতাম, এখন থেকে আমরা ফ্রান্সিসকো ট্রিঙ্কাও কিন্তু সাইন করছি, আমরা যদি সেখানে জর্ডান সানচোকে নিয়ে আসতাম, আমরা যে বিগ মানিগুলো স্পেন্ড করছি, মনে করেন ফিলিপে কুতিনিও বা লাস্ট দুই সিজন আগেই মনে করেন আমরা অ্যান্টোয়ান গ্রিজম্যানকে নিয়ে আসি, 1 সিজন আগে অ্যান্টোয়ান গ্রিজম্যানকে নিয়ে আসি, সেখানে যদি আমরা জর্ডান সানচোকে নিয়ে আসতাম সে কিন্তু রাইটে অপারেট করতে পারতো, তো বা লেফটে অপারেট করতে পারতো, বাট অ্যান্টোয়ান গ্রিজম্যান কিন্তু সেই প্রোফাইল না যে সে উইংয়ে যাবে। তো দ্যাটস ওয়াই কিন্তু আমাদের 4-2-3-1-এ যাইতে হচ্ছে, যেখানে আমাদের একটা নাম্বার 10-এর স্পট রাখতেছি। এই জন্য কোমান বলছে বর্তমানে আমাদের কাছে যে প্লেয়ারগুলো আছে তাদের জন্য 4-2-3-1 ইজ দ্য বেস্ট ফরমেশন, কারণ হচ্ছে আমাদের ওই সব বিগ গেম প্লেয়ারগুলো আমরা একসাথে ব্যবহার করতে পারতেছি, বাট সেটা কিন্তু কতটা ইফেক্টিভ হচ্ছে দেখেন। আমরা যখনই নাম্বার 10 ইউজ করি তখন মেসি ওই যে এরিয়াটায় চলে আসে, ফিলিপে কুতিনো ওই এরিয়া চলে আসে, তারপরে গ্রিজম্যান ওই এরিয়া চলে আসে, তো একদম সিমিলার কাইন্ড অফ এরিয়াতে 3টা প্লেয়ার চলে আসে, 3টা বিগ নেম চলে আসে, যার কারণে আমরা দেখা যাচ্ছে পুরো যে অ্যাটাকটা আছে পুরো সেন্টারে চলে আসে, যার কারণে দেখা যাচ্ছে আমরা উইঙ্গার থাকলেও ওরকম বেনিফিট পাচ্ছি না, বা রাইট উইংয়ে ওরকম বেনিফিট পাচ্ছি না। তো আমি যেটা বলবো টিমে আসলে ব্যালেন্স নাই, আমি বলতে চাই যে আমাদের টিমে এখন বর্তমানে কোনো ব্যালেন্স নাই। একটা টিম আমাদের কাছে অনেক বিগ নেম প্লেয়ার আছে, বাট তারা এখন কোনো টিম বার্সা এখনও টিম করতে পারে নাই। তো আমাদের অবশ্যই বিগ নেম আসলে একটা টিমের জন্য বিগ নেম প্লেয়ারগুলোর থেকেও একটা টিম হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, যে টিম যে কম্বিনেশনটা সেই কম্বিনেশনটা থাকা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং আমার মতে এই কম্বিনেশনটা খুব তাড়াতাড়ি যদি কোনো সলিউশন না পেয়ে যায় তাহলে আমার মতে হয়তো বা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে বা সে স্যাক হওয়ার সম্ভাবনা আছে, কারণ দেখেন যেভাবে যাচ্ছে এভাবে যদি যায়
অবশ্যই আমার মতে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে পরে সে স্যাক হয়ে যাবে। অ্যান্ড আমরা হয়তো যদি ভিক্টর ফন্ট বা লাপোর্তা যেই প্রেসিডেন্ট হোক আমরা নতুন কোনো কোচ দেখতে পারি। তো দেখা যাক কী হয় না হয়। অ্যান্ড হোপফুলি আজকে লেভান্তের ম্যাচ আমরা ভালো কিছু করবো। অ্যান্ড থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ স্টে টিউন অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব।